হ্যালো এভরিওয়ান, আমি মোজাম্মেল বলছি। লিভিং অন কোডসের টেক সেশন 1 নম্বর টেক সেশন আপনাদের সবাইকে স্বাগতম। আমার সাথে এখানে আছে রোকন। আমি রোকনকে বলবো তার একটু পরিচয় দিতে, তারপর আমি আমার পরিচয়টা আপনাদের সবাইকে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি বজলুর রহমান রোকন বলছি। আমি থেরাপিটি লিমিটেডে জব করছি। এছাড়াও আমি জাগবিটি জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ এর অ্যাক্টিভ মেম্বার। এছাড়াও আমি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে গেস্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে 2 ইয়ার যাবৎ জাভা কোর্স নিয়ে আসতেছি। দ্যাটস ইট। আমি বজলুরের আরেকটু কিছু পরিচয় দিতে চাই যে ও কিন্তু আমার সাথে বেশ কিছু ওপেন সোর্স প্রজেক্টে ইনভলভড। যেমন কিছুদিন আগে আমরা এমনেট সার্ভিসেস নামে একটা প্রজেক্ট ডেপ্লয় করলাম, যেটা ঢাকা মেডিকেলের আপনার প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে অলরেডি ইউজ করা শুরু হয়েছে একটা পাইলট প্রজেক্ট হিসেবে। তাছাড়াও আমরা বিডিসি বুক নামে একটা প্রজেক্টে কাজ করছি, যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি লার্জেস্ট সাইক্লিং গ্রুপ অফ বাংলাদেশ বিডি সাইকেলিস্টের সাথে জড়িত। সেখানে একটা আমরা প্রজেক্ট তৈরি করছি ওই গ্রুপ ম্যানেজমেন্টের জন্য। এছাড়াও আরও টুকটাক কিছু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা ইন্টারেস্টিং ওয়েতে একসাথে কাজ করছি। তো আসলে আমি আমার পরিচয়টা দিই। আমি মোজাম্মেল হক, আমি ডেভেলপমেন্ট ম্যানেজার ভ্যান্টেজ ল্যাবস ঢাকা। ভ্যান্টেজ ল্যাবস হচ্ছে একটা অফশোর ডেভেলপমেন্ট হাউস, আমাদের ইউএস বেস কোম্পানি। তো এই টেক সেশনটা আমরা কেন শুরু করতে যাচ্ছি আসলে, এবং আজকের টেক সেশনের টপিকটা কি? ফার্স্টে আমি এটা বলি যে আজকের টেক সেশনের টপিক হচ্ছে মোস্টলি জাভা এবং হোয়াটস হ্যাপেনিং উইথ জাভা। আমি এবং বজলুর আমরা দুজনেই আসলে বলতে পারেন যে অনেক দিন ধরেই জাভা ডেভেলপার। আমি তো শুরু করেছিলাম আমার ক্যারিয়ার জাভা দিয়ে, এবং বজলুরও মনে হয় তার ক্যারিয়ার জাভা দিয়ে শুরু করেছো, তাই কি? ইয়েস, আমি 2012-এর ডিসেম্বরে থেরাপি জয়েন করি। তো থেরাপ মোস্টলি জাভা বেসড কোম্পানি। তাদের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে যে ডিডি ইন্ডাস্ট্রি, ইউএসের একটা হেলথ সেক্টর এর উপর কাজ করে। তো এটা ইন্টায়ারলি জাভা দিয়ে লেখা। সো বেসিক্যালি আমার হ্যান্ডস অন কোড জাভা দিয়েই। গুড। বাট লিভিং অন কোডস আমরা কিন্তু শুধুমাত্র জাভাতেই লিমিটেড না। আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে আসলে আমাদের দেখা যায় যে আমাদের যেই নতুন যারা এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ব্রেক ইন করতে চাচ্ছে বা যারা ইউনিভার্সিটি থেকে মাত্র বের হচ্ছে, দেখা যায় অনেকেই প্রপার গাইডেন্সের অভাবে ঠিক সঠিকভাবে নিজেদেরকে তৈরি করে উঠতে পারতেছে না। আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, যেমন আমি তো কাজ করছি বাংলাদেশে, আসলে একদম শুরুতে যদি 2002 সালের কথা বলি, তখন কিন্তু একটা রেসিং গেম বানিয়েছিলাম, ঢাকা রেসিং নামে একটা রেসিং গেম। এখন অবশ্য অনেকে ভুলে গেছে, তখন ওটা ফার্স্ট 3D গেম ছিল। তো তারপর থেকে যে কাজ করে আসছি, আমি শুরু থেকেই দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো প্রোগ্রামারের রিকোয়ারমেন্ট সবসময় আছে। আমি মোটামুটি বলতে পারি যে প্রত্যেকটা কোম্পানি মোটামুটি হারিকেন দিয়ে ভালো ডেভেলপার খুঁজে বেড়াচ্ছে, এবং অনেক ডেভেলপার আছে যারা ভালো কোম্পানি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যে কানেকশনটা ঠিকমতো তৈরি হচ্ছে না। তো লিভিং অন কোডসের এই টেক সেশনগুলোর মাধ্যমে আসলে আমাদের টার্গেট হচ্ছে এই কোম্পানিতে যারা হেডস যারা আছেন তাদেরকেও একটা প্ল্যাটফর্ম দেয়া, যাতে তারা রিচ আউট করতে পারে আমাদের এই ইয়াং ডেভেলপারদের কাছে, এবং ইয়াং ডেভেলপারদের কাছ থেকেও তাদের ফিডব্যাকটুকু নেওয়া যে কোন জিনিসে তারা আসলে আটকে আছে। তো আমার আসলে বজলুরের কাছে একটা প্রশ্ন থাকবে। আমি কিন্তু গত বছর আসলে পিএইচপি নিয়েও বেশ মজার কিছু কাজ করেছিলাম। তো এক নতুন ফ্রেমওয়ার্ক আছে পিএইচপিতে, লারাভেল, যেটা নিয়ে আমি ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম ওটা দেখে। ইনফ্যাক্ট নিউ ইয়র্কে লারাভেলের একটা লারাকন হয়, ওখানেও যে অ্যাটেন্ড করে এসেছি, এতটাই মজা পেয়েছিলাম। অবভিয়াসলি জাভা নিয়েও এখন কাজ করছি। তো দেখা যায় যে পিএইচপির কথা এই কারণে বললাম যে আমাদের কারেন্ট ডেভেলপমেন্ট যে এনভায়রনমেন্টটা, বাংলাদেশের ইকোসিস্টেম, দেখা যাচ্ছে যে পিএইচপি বলা চলে শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে কিন্তু 1 নম্বর মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আপনি বলেন, বা ওয়েবে সবচেয়ে বেশি ডেপ্লয়েড ল্যাঙ্গুয়েজ যদি বলেন, ওয়েব সেন্ট্রিক, আই এম নট টকিং অ্যাবাউট জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে দেখা যায় পিএইচপি একদম টপে চলে আসছে। তারপর এখন বাংলাদেশে পাইথন অনেক বেশি চালু হচ্ছে। আজকে যেমন একটা প্রোগ্রাম আছে, কোডিড গার্ল নামে একটা গ্রুপ আছে। আপনি কি জানেন কোডিড গার্ল গ্রুপের কথা? হ্যাঁ, কোডিড গার্ল বেসিক্যালি আপনার কাছে ইস্যু না? হ্যাঁ, এটা নতুন শুরু হয়েছে। এটার মেইন আসলে উদ্যোক্তার মধ্যে আছে আফরিন নামে একটা মেয়ে আছে আমার, তারপর রিজভি নামে আর একটা ছেলে আছে যারা এটার পেছনে কাজ করছে। সুবিনকে আমরা অনেকে চিনে থাকি, সুবিনের দিমিক কম্পিটিংয়ের সুবিন, সেও এটার পেছনে কাজ করছে। সো ওদের কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে যে ওরা প্রায় স্কুল কলেজের মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য আজকে সারা দিন ব্যাপী একটা পাইথন প্রোগ্রামিংয়ের একটা
ওয়ার্কশপ রেখেছে ডেফোডিল ইউনিভার্সিটিতে, ওটা চালু হচ্ছে এবং আজকে সন্ধ্যায় আমার ইচ্ছা আছে ওদের এখানে যে একটা ভিজিট করে আসা, যে তারা কি জানলো বা তাদের সাথে আলাপ করা। ডেফিনেটলি এটার মজার একটা জিনিস হবে। আমি ইউএসএতে কিছু নন প্রফিট অর্গানাইজেশন দেখছিলাম যেগুলো হচ্ছে কোডিড গার্ল বা গার্লদের সেন্ট্রিক। কারণ হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল হয়তো সবাই করে থাকবে, সেটা হচ্ছে যে এই টেক ইন্ডাস্ট্রিতে বা ডেভেলপমেন্টে মেয়েদের সংখ্যা খুবই কম সামহাও। ফর সাম রিজন মেয়েরা এদিকে খুব বেশি ইন্টারেস্ট হয় না বা তারা সেই সুযোগগুলো পায় না, বাট আমাদের উচিত অ্যাকচুয়ালি। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক, কেননা আপনারা চিন্তা করে দেখেন যে আমরা যখন এখন প্রোগ্রামাররা যে মুডে কাজ করি, দেখা যায় যে আমাদের কিন্তু আফটার সাম টাইম আমাদের ইনিশিয়াল লেভেলটুকু পার হওয়ার পর দেখা যায় যে আমরা কিন্তু সবসময় যে আমাদের 9 to 5 অফিস করতে হবে এমন কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট থাকে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে আমরা যদি আমাদের টিমের সাথে কমিটমেন্টটা রক্ষা করি, আমরা যদি আমাদের কাজটুকু বুঝিয়ে দিতে পারি আমাদের টিমকে, ইট নট নেসেসারিলি যে আমার প্রতিদিনই 9 to 5 অফিস করতে হচ্ছে। অনেক সময় দেখা যায় আমরা একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, অনেক সময় দেখা যায় ওয়ার্ক ফ্রম হোমও আমাদের কোম্পানিরা অ্যাকসেপ্ট করে নেয়। আমি জানি যেমন ভ্যান্টেজে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের বিভিন্ন পলিটিক্যাল আনরেস্টের কারণে বা কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, হয়তো অফিসে যাতায়াত করতে পারছে না, সেক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ছেলেরা তো অবভিয়াসলি এনজয় করে। দেখা যায় যে টু সাম এক্সটেন্ট মেয়েরাও কিন্তু এনজয় করতে পারতো যদি তারা কোডিংয়ে আরও বেশি অ্যাক্টিভ হতো বা ডেভেলপমেন্টটা আরও দেখতাম। কিন্তু আপনার কেন মনে হয় যে আমরা মেয়েদেরকে পাচ্ছি না, বা আমরা যেমন এই যে কোডিট কার্ড ইন্সপায়ার করার চেষ্টা করছে, দ্যাটস ওয়ান অফ দ্য ওয়ে, হোয়াটস ইউর থট অ্যাবাউট ইট? আমার কাছে যেটা মনে হয় যে আমরা খুব বেশি ইন্সপায়ার করি না বা ওদেরকে ওইভাবে আসলে বলা হয় না যে, কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে যেটা দেখেছি যেটা হচ্ছে যে সবারই ধারণা কোড মনে হয় একটা সর্ট অফ মানে খুবই কমপ্লেক্স সোশ্যাল ইনেবদের কাজ। কারণ হচ্ছে একটা জিনিস নিয়ে সবসময় কম্পিউটারের সঙ্গে লেগে থাকে, ব্যাপারটা এরকম না আসলে। কোড বেসিক্যালি ফান, মানে আমি একটা জিনিস করতেছি এবং সাথে সাথে দেখতেছি, এই জিনিসটা মানে খুবই ইন্টারেস্টিং আমাদের। মানে আমরা যারা কোড করি আমরা তো ডেফিনেটলি অনেক মজা পাই, আমরা চাই যে আরও অনেকেই মানে এই জায়গাটা নিক। মানে সৃষ্টির একটা আনন্দ আছে কিন্তু কোডিং করার মাঝখানে না, মানে আউট অফ নাথিং ইউ আর ক্রিয়েটিং সামথিং। আপনার একটা ওপেন আইডি, একটা ওপেন ক্যানভাসের মতো। এখন আপনি কি তৈরি করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। এখন একটা আর্টিস্টের তৈরি করা একটা যদি আর্ট ওয়ার্ক আসলে অনেকের মনোরঞ্জন করে, সেক্ষেত্রে আপনার তৈরি করা কিন্তু সফটওয়্যার শুধু মনোরঞ্জনই না, সেটা কিন্তু অনেকের অনেক জটিল প্রবলেম সলভ করতে হেল্প করতে পারে, অনেক ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করতে হেল্প করতে পারে এবং অনেক মৌলিক সমস্যার সমাধান করতে পারে। তো আমরা আমাদের টপিকে একটু ফেরত চলে আসি। আমাদের যেই টপিকটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে জাভা এবং কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পপুলারিটির টপিকটা আলাপ করছিলাম। তো জাভাকে আমার মনে হয় পার্সোনালি যে জাভা শিখতে নতুনরা ভয় পায়, এক নাম্বার আমার একটা মনে হয়। সেকেন্ড থিং আমার মনে হয় যে জাভা ইকোসিস্টেমটা আমাদের কারেন্ট ডেভেলপমেন্ট লোকাল ডেভেলপমেন্ট কমিউনিটিতে পপুলার না। হোয়াট আর ইয়োর থটস অ্যাবাউট দ্যাট? আমার কাছে যেটা মনে হয় যে জাভা আসলে অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। মানে বিগিনাররা এসে যেটা মনে করে যেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট অনেক কিছু আউটপুট দেখতে চায়। আমি একটা কিছু কাজ করতেছি এবং সাথে সাথে সেটা যদি আমি দেখতে পারি, আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারি, তাহলে তারা ইন্সপায়ার হয়। তো পিএইচপির ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি একটা ছোট্ট প্রোগ্রাম লিখি এবং সেটা আমি সাথে সাথে ডেপ্লয় করে আমি এটাকে হোস্ট করতে পারি, কারণ পিএইচপির মানে প্রচুর ফ্রি হোস্টিং সাইট পাওয়া অ্যাভেলেবল আছে। তো একটা সার্টেন টাইম জাভাতে এই জিনিসগুলো অ্যাভেলেবল ছিল না। মানে আমার কোড করার ফিডব্যাকটা আমি অনেক তাড়াতাড়ি পাচ্ছি বা শেয়ার করতে পারছি ফ্রেন্ডদের মাধ্যমে। হ্যাঁ, এটা এখন কিন্তু অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে। এখন আমরা প্রচুর ফ্রি টুলস পাওয়া যায়, যেমন ইভেন ক্লাউড। আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি জাভাতে লিখি সেটা আমি সাথে সাথে ক্লাউডে ডিপ্লয় করতে পারতেছি। প্রচুর ফ্রি ক্লাউড আছে, যেমন ওপেনশিফট, এটা একটা ওয়ান অফ দ্য মানে বেস্ট আমি বলবো। ওপেনশিফট হচ্ছে রেড হ্যাটের ওপেনশিফট, হ্যাঁ, এটা একটা প্যাস বলে আর কি। আচ্ছা, এছাড়াও পিভোটালের 2 মান্থ ফ্রি একটা সার্ভিস আছে। আর অর্থাৎ আমরা যদি পিভোটালের ক্লাউড ফাউন্ড্রি, এটাতে যদি আমরা আমাদের জাভা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা হোস্ট করতে পারি, আমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারি। ইনফ্যাক্ট আমি মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন থেরাপি ফার্স্ট ইন্টারভিউ দিতে গেছি, মাসুম ভাইয়ের সঙ্গে ফাইনাল ইন্টারভিউ ছিল, আমি কিন্তু তাকে আমার করা একটা প্রজেক্ট দেখিয়েছিলাম। সেটা হচ্ছে আমি ক্লাউড
ব্রিজে হোস্ট করে রেখেছিলাম। আচ্ছা, মাসুম ভাইয়ের একটু ইন্ট্রোডাকশন যদি দিয়ে নিতেন, অনেকেই হয়তো মাসুম ভাইকে চিনবে না। আচ্ছা, মাসুম ভাই হচ্ছে থেরাপ সার্ভিসেস বা থেরাপ বিডি লিমিটেডের সিটিও, চিফ টেকনোলজি অফিসার অ্যান্ড হেড অফ ডেভেলপমেন্ট। উনি মাসুম ভাই খুব সম্ভবত একটা লিনাক্স ইউজার গ্রুপ ছিল অনেক আগে, বিডি লাগ বলে একটা গ্রুপ ছিল, সেটার মনে হয় উদ্যোক্তা ছিলেন তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক আগে। আমি সম্ভবত তখন খুব একটা তখন বেসিক্যালি আমার প্রোগ্রামিং নিয়ে খুব একটা আইডিয়া ছিল না, তখন আমি কম্পিউটিং নিয়েও খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, খুব ছোট ছিলাম। তো আমি রিসেন্টলি দেখলাম আর কি মাসুম ভাইয়ের একটা ইন্টারভিউতে, আমরা একটা ওয়েবিনারে উনি এটা বলেছেন, পরে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে বাংলাদেশের লিনাক্স ইউজার গ্রুপের ফাউন্ডার ছিলেন তিনি। তো আপনাদের সাথে আসলে একটা মজার তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই আজকের প্রথম সেশনে আমরা কিন্তু সারপ্রাইজ গেস্ট হিসেবে মাসুম ভাইকে ডেকেছি। তিনি আমাদের সাথে কিছুক্ষণ পর স্কাইপে জয়েন করবেন, তো আমরা তার সাথে কিছুক্ষণ পর স্কাইপে কথাবার্তা বলবো এবং তার কাছ থেকেও তার আইডিয়াগুলো নিব। তো আমরা আমাদের টপিকে ব্যাক করি, যে আমরা জাভা নিয়ে আলাপ করছিলাম, জাভার পপুলারিটি নিয়ে আলাপ করছিলাম। তো জাভাতে তো আসলে গত আমি বলবো 2 থেকে 3 বছরে জাভার এন্টারপ্রাইজ ওয়ার্ল্ডে এবং জাভার স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডেও তো ব্যাপক কিছু চেঞ্জ এসেছে, তাই না? হ্যাঁ, আমরা এখন জাভা 8 ইউজ করতেছি, আমরা ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করতেছি, পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে জিনিসগুলো কুল ফিচার, মানে আমরা খুব এক্সাইটেড ছিলাম কেন জাভাতে এগুলো নাই। স্পেশালি ল্যাম্বডা এক্সপ্রেশন নিয়ে সবাই খুব বেশি এক্সাইটেড ছিল। সি শার্পে আছে, পাইথনে আছে, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে আছে, জাভাতে ছিল না। কিন্তু জাভা 8 ল্যাম্বডা এক্সপ্রেশন আসার পরে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, সেটা হচ্ছে জাভা ম্যাগাজিনের একটা আর্টিকেল, সেটা যে সেখানে একটা স্ট্যাটিস্টিক্স তারা দিছে, সেটা হচ্ছে যে জাভা 8 আসার পরে প্রায় 80টার মতো নতুন ইউজার গ্রুপ তৈরি হয়েছে। ইটস ইন্টারেস্টিং। এছাড়াও মানে আরেকটা জিনিস ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। আমরা যদি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা ইন্ডেক্স আছে, টিআইওপি নাম, সেটা ইন্ডেক্স। সেখানে কিন্তু মানে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজগুলোর একটা ইন্ডেক্স থাকে। তো ফার্স্টে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর পরে সেকেন্ড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি গত কয়েক বছর ধরে দেখে আসতেছি সেটা কিন্তু জাভা। মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জাভার পপুলারিটি অনেক। আমাদের বাংলাদেশে একটু সমস্যা আছে, যেটা হচ্ছে যে কারণ হচ্ছে আমরা হয়তো ওইভাবে ইন্সপায়ার করি না সবাইকে, বা হচ্ছে একটা সার্টেন টাইমে গিয়ে যে জিনিসটা আমি আগে বললাম, যে হচ্ছে আমি যখন একটা কিছু করি আমি সাথে সাথে সেটা শেয়ার করতে পারি না, এটা একটা লিমিটেশন ছিল একটা সার্টেন টাইমে। তো এখন কিন্তু আস্তে আস্তে পপুলার হচ্ছে জিনিসগুলো। কিন্তু আমার একটা প্রশ্ন, অ্যাজ আ পিএইচপি ডেভেলপার, যে পিএইচপিতে দেখা যায় যে আমার শেখার পাথটা অনেক বেশি সিম্পলার মনে হয়। ফর এক্সাম্পল, আমি অল্প কিছু কোড করলাম, আমার কোনো কম্পাইলেশনের চিন্তা নাই বা চিন্তা নাই, আমি ইভেন এখন পিএইচপিতে বিল্ট ইন একটা সার্ভারও আছে, আমি জাস্ট পিএইচপির বিল্ট ইন সার্ভারটা অন করে আমি কারেন্ট ডিরেক্টরিতে যেই স্ক্রিপ্টগুলো রেখেছি সেটাই আমি আমার ওয়েব সার্ভারে লোকাল হোস্টে রেখে দেখতে পাচ্ছি। এটা যে কুইক ফিডব্যাক টাইম, জাভাতে কি এমন কিছু নতুন কিছু এসেছে যে জিনিসগুলো আমরা শেয়ার করতে পারি আমাদের ইউজারদের সাথে? আচ্ছা, শুরুতে এর আগে আমি একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে লার্নিং প্রসেসটা আসলে খুব ইজি না। আসলে যে কোনো জিনিসই যদি আমরা শিখতে চাই, ফর এক্সাম্পল আমি যদি গান শিখতে চাই, আমাকে অ্যাটলিস্ট মানে একটা সার্টেন ইয়ার্স সময় আমাকে নিজেকে টিউন আপ করতে হয়। তো একটা ল্যাঙ্গুয়েজ কেন আমি 1 মাসে শিখতে চাইবো, আমি কেন এটাকে 2 ইয়ার্স টাইম দিব না? আর জিনিসটা হচ্ছে যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বেশি রোবাস্ট, অনেক বড়, সো এটার লার্নিং কার্ভটা একটু অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে তুলনামূলকভাবে বেশি, ইটস ট্রু। বাট আমি যখন একবার এই ল্যাঙ্গুয়েজটা খুব আমার হাতে চলে আসবে, তখন কিন্তু আমি অ্যামেজিং কাজ করতে পারি। আরেকটা মজার জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি যদি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলি, আমি অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব দ্রুত আমি সেটাকে টেক করতে পারি। আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে লাস্ট ফিউ ডেজে আমি হচ্ছে স্কেলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলছি, আমি এখন স্কেলাতে কোড করতে পারি। এর রিজন হচ্ছে আমি ব্যাক বাই জাভা, আমি জাভা ল্যাঙ্গুয়েজটাও খুব ভালোভাবে জানি। আমি চাইলে গ্রুপি ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। ইনফ্যাক্ট এখন যারা পিএইচপি প্রোগ্রামার, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা অনেকে এখন অবজেক্টিভ পিএইচপি নিয়ে কথা বলি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। তো আপনি যদি জাভা প্রোগ্রামার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ধরতে খুব বেশি সময় লাগার কথা না, অ্যাটলিস্ট মানে মিনিমাম 1 উইকে আপনি এটা শিখে ফেলতে পারবেন। তো এই হচ্ছে মজার জিনিস। এছাড়াও কিছু টুলস ডেফিনেটলি আছে। আমরা এখন যে জাভা 8 ইউজ করি,
আর জাভার আরেকটা মজার জিনিস হচ্ছে যে জাভার বেশ কিছু ইন্টেলিজেন্ট আইডি আছে, যেমন এক্লিপস ওয়ান অফ দ্য বেস্ট আইডি। এছাড়াও আমরা হচ্ছে ইন্টেলিজে আইডিয়া ইউজ করতে পারি, যেটা কমার্শিয়াল, এর একটা ফ্রি ভার্সন অলরেডি আছে, আমরা সেটা ইউজ করতে পারি। এছাড়াও নেটবিনস নামে একটা আইডি আছে, যেটা হচ্ছে ওরাকল প্রমোট করতেছে, খুবই ভালো একটা আইডি। এই আইডিগুলো ইউজ করে কিন্তু আমরা খুব দ্রুত কোড করে ফেলতে পারি, এবং ইনফ্যাক্ট এগুলোতে প্রচুর কিছু ডেমো অ্যাপ্লিকেশন থাকে যেগুলো দেখে আমরা হচ্ছে সিম্পলি রান করতে পারি। তো এক্ষেত্রে আমি মনে হয় আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা যারা ওয়েব প্রোগ্রামিং করতে চাই তাদের জন্য কিন্তু আমাদের জাভাতে বা স্পেসিফিক্যালি এন্টারপ্রাইজ জাভার মধ্যে স্প্রিংয়ের যেই প্রজেক্টগুলো আছে, সেখানে রিসেন্টলি আপনারা যদি কেউ ইউজ না করে থাকেন, স্প্রিং বুট একটা প্রজেক্ট আছে, যেটা দিয়ে হয়তো আমার মনে হয় যে আমি একটা গল্প শেয়ার করি যে আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছি বজলুর, তুমি মনে হয় জানো, সেটা হচ্ছে ওই ভার্চুয়াল নোটিস বোর্ড অ্যাপ্লিকেশন। তো ভার্চুয়াল নোটিস বোর্ড অ্যাপ্লিকেশনটা আমি যখন স্প্রিং বুট অ্যাপ দিয়ে করলাম, আমি যদি টুইটার বুটস্ট্র্যাপের ভিউ লেয়ারের কোডগুলো বাদ দেই, আমার টোটাল কোড ইটস নিয়ার অ্যাবাউট অনলি 120 লাইনস, যেটাতে কিন্তু আমার পুরা ওয়েবটা কিন্তু কাজ করছে, প্র্যাকটিক্যালি কাজ করছে। সো এই যে স্প্রিং বুটের থ্রুতে আমাদের যেই কনভেনশন ওভার কনফিগারেশনের যেই কনসেপ্টটা আমরা পেয়ে যাচ্ছি, স্প্রিং বুট যে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, যেটা অনেকটা আমরা রুবি অন রেলস থেকে অনেকটা বড় করা কনসেপ্টগুলো, যে আমরা জাস্ট কোড করব, কনফিগারেশন নিয়ে ফোকাস করব না, এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের যেই লোকাল কমিউনিটি, ওদেরকে আমরা কিভাবে দিতে পারি বা ওদের সাথে কিভাবে আমরা শেয়ার করতে পারি। আমরা কি এমন একটা জিনিস করতে পারি না যে এটা তো আমাদের টেক সেশন 1, এটা তো একটা ইন্ট্রোডাক্টরি টেক সেশন, মেবি নেক্সট টেক সেশনে আমরা এরকম একটা সময় রাখলাম যে আমরা ডিরেক্টলি এখানে একটা কোড করলাম, যে আমরা ট্রাই করতে পারি 15 মিনিটের মধ্যে বা মেবি লেস দেন 15 মিনিটের মধ্যে আমরা একটা ফুল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ক্লাউডে ডেপ্লয় করতে পারি কিনা। ডেফিনেটলি এটা মানে মজার একটা সেশন হবে আই থিঙ্ক। এছাড়া স্প্রিং বুট নিয়ে আমি একটু বলে নিই, জাভা যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায়, তো হচ্ছে জাভার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য স্প্রিং ওয়ান অফ দ্য পপুলার ফ্রেমওয়ার্ক। তো বিগিনার যারা আসলে মানে ইনফ্যাক্ট আমি যখন জাভা ওয়েব ফ্রেমওয়ার্ক শিখতে গেছিলাম, তো আমাদের জন্য সবচেয়ে যেটা মানে খারাপ বা কষ্টদায়ক ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে প্রচুর কনফিগারেশন লিখতে হতো। তো এই কনফিগারেশন লিখতে গিয়ে আসলে অ্যাজ এ বিগিনার অনেকেই ফেড আপ হয়ে যেত আর কি। তো স্প্রিং বুট এসে আসলে এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। সেটা হচ্ছে যে আমরা সর্ট অফ জিরো কনফিগারেশন দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারি। নর্মাল আমরা জাভা যেমন আমরা একটা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখতে গেলে যে মেইন মেথড লিখি, দেন এভরিথিং আসতে থাকে। তো স্প্রিং বুট সর্ট অফ এরকম, আমি হচ্ছে একটা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবো অ্যান্ড ইট উইল রান, আমাদের কোনো কনফিগারেশন লিখতে হবে না। সো এটা একটা মজার জিনিস, আমরা হয়তো নেক্সট কোন সেশনে হচ্ছে এটা ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে পিএইচপিতে যেরকম বিল্ট ইন সার্ভার আছে সাথে করে চলে আসে, স্প্রিং বুটের সাথেও কি কোনো সার্ভার আমরা সাথে পাই? হ্যাঁ, স্প্রিং বুটের সাথে এমবেডেড টমক্যাট সার্ভারটা চলে, তাহলে আমি জাস্ট একটা সিঙ্গেল লাইনেই আমি আমার কোডে এক্সিকিউট করতে পারবো, তাই না? সো আমি মানে এজ এ মেইন মানে আমরা যখন একটা জাভা প্রোগ্রাম লিখি, আমরা জানি ইনফ্যাক্ট যারা সি প্রোগ্রামিং লিখে বা হচ্ছে C++ বা C#, তারা জানে যে প্রোগ্রামের একটা এন্ট্রি পয়েন্ট থাকে, হেলো মানে মেইন মেথড থাকে। তো আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি এইভাবেই করতে পারি। আমি একটা মেইন মেথড থাকবে যেখানে আমি রাইট ক্লিক করে স্টার্ট করতে পারবো, অ্যান্ড অটোমেটিকলি ব্যাকএন্ডে সে হচ্ছে একটা সার্ভার স্টার্ট করবে, সার্ভারে সে হচ্ছে আমার ওয়েব কম্পোনেন্টগুলোকে ডেপ্লয় করবে, অ্যান্ড ইট উইল রান। ইট জাস্ট লেস দেন 1 মিনিট। তো হোয়াট অ্যাবাউট আমি হট ডেপ্লয়মেন্ট ইস্যু, মনে করেন যে আমাদের অনেক সময় দেখা যেত যে আমরা এই স্ক্রিপ্ট ওয়ার্ল্ডে আমরা ছোট কোনো চেঞ্জ করে খুব ইজিলি তার রিফ্লেকশন দেখতে পারি, বা আমাদের র্যাপিড প্রোটোটাইপিংয়ের জন্য যখন আমাদের ইউআই লেয়ারে আমরা র্যাপিড প্রোটোটাইপ করতে যাই, দেখা যায় যে অনেকের কমপ্লেন থাকে যে জাভাতে কাজ করার সময় আমি একটা সিম্পল সিএসএসে চেঞ্জ করব, পুরো জিনিসটা আমার কম্পাইল করে ওয়ার করে ডেপ্লয় করতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু নতুনদের জন্য প্রবলেম। এটা কি সলিউশন করার জন্য কোনো সাজেশন আছে আপনার? এক্ষেত্রে স্প্রিং বুট অ্যাকচুয়ালি আমাদেরকে বেশ কিছু সুবিধা দেয়। আমরা হচ্ছে স্প্রিং বুটকে এভাবে মানে কনফিগার করতে পারি। আমরা হয়তো নেক্সট কোনো সেশনে এটা দেখাই দিতে পারি যে কীভাবে হট ডিপ্লয়টা কনফিগার করা যায় খুব ইজিলি। এছাড়া আমরা জেরেবেল সম্পর্কে হয়তো অনেকেই জানে যে জেরেবেল প্লাগইনটা যদি আমরা আমাদের আইডি কিংবা আমাদের বিল্ড সিস্টেমের সাথে কনফিগার করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই এই হট ডেপ্লয়মেন্টের সুবিধা পাই। এছাড়া যদিও জেরেবেল আপনার হচ্ছে কমার্শিয়াল প্রজেক্ট, কিন্তু এর একটা ফ্রি ভার্সন আছে যেটা হচ্ছে একজাক্টলি সেম সুবিধা দেয়, শুধু আমাদের কোনো একটা সোশ্যাল
মিডিয়া দিয়ে আমাদের সাইন ইন করতে হয়। ওরা এন্ড অফ দ্য ডে কোনো এক সময় কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করে, যেটা হচ্ছে যে আমাদের কতটুকু টাইম তারা সেভ করে দিচ্ছে রিডিপ্লয়ের জন্য। খুব আমরা সেটাও কিন্তু ইউজ করতে পারি। হোয়াট অ্যাবাউট স্প্রিং লোডেড? আমরা কি স্প্রিং লোডেড দিয়ে কি জেরেবেলের কিছু কাজ কি আমরা করে নিতে পারি? আপনার এক্সপিরিয়েন্স কেমন? ওটা দিয়ে কি কাজ করেছিলেন কখনো? যে স্প্রিং লুড আমি দেখেছি, হ্যাঁ ইন্টারেস্টিং। আমি ইনফ্যাক্ট হচ্ছে সবচেয়ে মজার পেয়েছি যেটা হচ্ছে যে আমি যখন ইউআই লেয়ারে কোনো কিছু চেঞ্জ করি কিংবা সিম্পল কোডের মধ্যেও কোনো কিছু, ফর এক্সাম্পল আমি একটা কন্ট্রোলার লিখতেছি, কন্ট্রোলারের কোনো একটা মেথডে কিছু একটা চেঞ্জ করছি, সেটার হচ্ছে রিফ্লেক্ট জাস্ট আমি রিফ্রেশ করলেই আমার পেজে চলে আসে। ইটস ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট সেশনে আসলে আমরা স্প্রিং লোডেডটাও একবার দেখাতে পারি। আমরা লাগলে জেরেবেলের কোনো কমিউনিটি এডিশন কিভাবে আমরা আমাদের প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেট করব, আমরা কিন্তু এগুলো কিন্তু দেখাতে পারি। এগুলো দেখালেই কিন্তু আমার মনে হয় কমিউনিটি থেকে আস্তে আস্তে একটা ওরাও বুঝতে পারবে, স্টুডেন্টরাও বুঝতে পারবে। আমি একটা সিম্পল কোশ্চেন শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো যে এই গতকালকেই আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছিলেন যে সে একটা জাভা বেসড একটা প্রোগ্রাম করতে চায়। এখন অ্যান্ড্রয়েড তো সবার হাতে হাতে, তাই না? এবং অ্যান্ড্রয়েডের কোড ল্যাঙ্গুয়েজ ইজ জাভা, উই ক্যান নেভার ইগনোর দ্যাট। এবং এটা কিন্তু জাভাকে পপুলার করার জন্য একটা ভেরি গুড মিডিয়াম, এবং আমরা উই শুড বি অ্যাকচুয়ালি থ্যাঙ্কিং টু গুগল, কারণ ওরা যদিও ওদের মধ্যে লসুট চলতেছে ওরাকেল আর গুগলের মধ্যে, কিন্তু অ্যাজ আ ডেভেলপার আমরা কিন্তু আমাদের কারেন্ট নলেজ দিয়েই আমরা একটা মোবাইল প্ল্যাটফর্মে ডেভেলপ করার সুযোগ পাচ্ছি, তাই না? তো একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল যে কালকে কোশ্চেনে যে ভাইয়া আমি তো আসলে অ্যান্ড্রয়েডে গুগল ম্যাপস এপিআই ইন্টিগ্রেট করেছি, তো আমি এখন একটা ওয়েব অ্যাপ বানাতে চাচ্ছি। তো ওই ওয়েব অ্যাপটা বানানোর জন্য তো আসলে আমার তো সকেট প্রোগ্রামিং করা লাগবে এবং থ্রেডস প্রোগ্রামিং করা লাগবে, নাহলে তো আমি মাল্টিপল ইউজার সাপোর্ট দিতে পারবো না। মাল্টিপল ইউজার আমি কীভাবে সাপোর্ট দেবো আমার ওয়েব অ্যাপ্লিকেশনে? আমি আসলে চাচ্ছি যে এই যে দ্য গ্যাপ বিটুইন দ্য স্টুডেন্টস, একটা স্টুডেন্ট চিন্তা করছে যে সে যদি একটা ওয়েব অ্যাপ বানাতে চায় তাকে সকেট প্রোগ্রামিং করতে হবে, তাকে থ্রেড লেভেলে যে প্রোগ্রামিং করতে হবে, এবং এই যে হিউজ গ্যাপ ইন্ডাস্ট্রির সাথে স্টুডেন্ট, এইটা কমানোর জন্যই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা পুশ করতে যাচ্ছি, যাতে স্টুডেন্টরাও এই প্ল্যাটফর্মের কাছে এসে লিভিং অন কোডসের এই টেক সেশন যেগুলো আমরা নিচ্ছি, এই টেক কাস্ট টু বি স্পেসিফিক, আমাদের কাছে প্রশ্ন রাখতে পারে। সেই প্রশ্ন আমরা স্টুডেন্টদের কাছে অ্যাড্রেস করব, এবং কেউ যদি আমাদের এখানে প্রশ্ন করতে চায় আমরা কি একটা ইমেল অ্যাড্রেস তাদেরকে তো দিতে পারি, তাই না? লিভিং অন কোডসের মধ্যে দিতে পারি, কিংবা আমরা একটা বোর্ড খুলে দিতে পারি, কিউএ বোর্ড একটা তো আমাদের আছে livingOnCodes.com/QA। আমরা হয়তো এই আমার মনে হয় কি আমাদের আপনারা যারা অডিয়েন্স আছেন, যারা আমাদের প্রোগ্রামটা শুনছেন এবং দেখছেন, আপনারা যদি স্ক্রিনে দেখেন আমাদের একটা সাইট আছে livingOnCodes/QA। তো এই কিউএ সাইটে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা আপনারা আমাদেরকে করতে চান, আশা করি আমরা এটা প্রতি উইকলি আমরা এই সেশনটা কন্টিনিউ করতে পারবো। নেক্সট সেশন হয়তো নেক্সট শনিবারে আমরা রেকর্ড করব, আশা করি রবিবারের মধ্যে এটা লাইভ হয়ে যাবে। প্রতি রবিবারেই আপনারা একটা নতুন সেশন দেখবেন। তো আপনারা যদি এখানে কোশ্চেন্স, যে নিউ কোশ্চেন্স রাখেন এবং ওটাতে ট্যাগ যদি আপনি করে দেন, ফর এক্সাম্পল টেককাস্ট, হ্যাঁ, টেককাস্ট হিসেবে এরকম TECHCAST টেককাস্ট হিসেবে আপনি যদি ট্যাগ করে দেন, সেটা কিন্তু আমরা তখন আপনাদের ওই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করব বোথ এই প্ল্যাটফর্মে, এবং আমরা ওই কোশ্চেনটা নিয়েও আলাপ করব। তাছাড়াও আমার মনে হয় যে আমরা একটা ইমেল অ্যাড্রেসও দিতে পারি, সে লাইক techcast@livingOnCodes.com। সেটা আপনারা এই ভিডিওটার নিচে যে ডিটেলে লেখা আছে সেখানে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব, এবং এই পুরো সেশনে আমরা যদি কোনো রিসোর্স নিয়ে আলাপ করি, কোনো বই নিয়ে আলাপ করি, কোনো ইন্টারনেট ওয়েবসাইট নিয়ে আলাপ করি, সেগুলো কিন্তু আপনি আমাদের এই ইউটিউবের ফাইলের ডেসক্রিপশনের মধ্যে আপনি পাবেন। সো আমরা নেক্সট চলে যাব আসলে আমাদের গেস্টের কাছে, আমাদের সময় চলে আসছে। সো এখন আমরা আমাদের গেস্টকে কিছুক্ষণ পর ফোন করবে এবং তার সাথে আলাপ করব, এবং তার কাছ থেকেও তার বক্তব্যগুলো জানতে চাবো যে আমাদের এই উদ্যোগ সম্পর্কে তার বক্তব্যগুলো কি, এবং দেখা যাক তাহলে আমরা তাকে একটা স্কাইপ কল করব। মাসুম ভাই। হ্যাঁ মাসুম ভাই, মোজামেল বলছি, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ মাসুম ভাই, আমার সাথে এখানে রোকন আছে। আমরা লিভিং অন কোডসের আমাদের টেক সেশনের প্রথম সেশনকে আপনাকে গেস্ট হিসেবে রেখেছি, সো থ্যাংক ইউ ফর অ্যালাউইং আস দ্যাট। হ্যাঁ থ্যাংক ইউ ফর দ্য ইনভাইট।
তো আমাদের এই লিভিং অন কোর্স সম্পর্কে একটু যদি আমাদের বলতে হয়, সেটা হচ্ছে আমরা আসলে প্ল্যান করছি যে প্রতি উইকলি একটা টেক সেশন করব, যেটা আসলে এই উইক দিয়ে আমরা শুরু করলাম। এটা আমাদের প্রথম টেক সেশন। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেক কিছু কাজ করে যাচ্ছি, এবং আমাদের যারা স্টুডেন্ট যারা আছেন এবং যারা প্রোগ্রামার হতে চাচ্ছেন, তো তারাও দেখা যায় যে অনেক সময় ইন্ডাস্ট্রির সাথে কিভাবে কমিউনিকেট করবে, বা আমরা ইন্ডাস্ট্রিতে যারা আছি তারা কিভাবে প্রোগ্রামারদের সাথে রিচ আউট করব, এরকম একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই আমরা আসলে এই টেক সেশনটা শুরু করছি। তো সেখানে আপনাকে গেস্ট হিসেবে আনতে পেরে আমরা আসলেই আনন্দিত। তো আমি চাচ্ছিলাম যে আপনাকে কিছু প্রশ্ন করব, যেটা হয়তো আমাদের যারা অডিয়েন্স আছে এবং যারা ভিউয়ার আছে তাদেরও কত কিছু কমন প্রশ্ন থাকবে। তো আমরা কি প্রশ্নে যেতে পারি মাসুম ভাই? হ্যাঁ, শিওর মোজাম্মেল। আচ্ছা, তার আগে আমি অডিয়েন্সের কাছে একটা পরিচয় দিয়ে দিই যে মাসুম ভাই হচ্ছেন আসলে সিটিও অফ থেরাপ সার্ভিসেস। থেরাপ সার্ভিসেস হচ্ছে বাংলাদেশে একটা বেশ পুরানো কোম্পানি। অলরেডি মাসুম ভাই কবে থেকে শুরু হয়েছিল থেরাপ বাংলাদেশে? 2003 এর শেষ থেকে। আচ্ছা, 2003 এর শেষ থেকে বাংলাদেশে থেরাপ সার্ভিসেস আছে। এখন তাদের অফিস হচ্ছে বনানীতে। বাংলাদেশে প্রায় এমপ্লয়ি অ্যারাউন্ড 130 জন আমি যতটুকু পর্যন্ত জানি, তার মধ্যে ম্যাক্সিমামই ডেভেলপার। আই থিঙ্ক টেস্টার আর ডেভেলপার মিলে অ্যারাউন্ড হয়তো 70-80 জন হবে, তাই কি? হ্যাঁ, প্রায় 80 জন। আচ্ছা, মাসুম ভাইয়ের আরেকটা পরিচয় আছে। উনি ছিলেন বাংলাদেশ লিনাক্স ইউজার গ্রুপ নামে একটা গ্রুপ ছিল, সেটার আসলে তখনকার ফাউন্ডার ছিলেন মাসুম ভাই। এখনও কিছুটা হয়তো জড়িত আছেন ওটার বিভিন্ন টাইপের কাজে, তাই না? ওটা এখন অনেকটা ওই ঘুমিয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো মাসুম ভাই আসলে আমি প্রশ্নে চলে যাই তাহলে। সেটা হলো যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনি প্রোগ্রামিংয়ে এবং কম্পিউটারে শুরুর দিকে কবে ইন্টারেস্টেড হলেন, এবং আপনার কি মনে আছে যে কিভাবে আপনি প্রোগ্রামিং ওয়ার্ল্ডে কিছুটা আসলেন? হ্যাঁ, কিছুটা খেয়াল আছে। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন একটা প্রোগ্রামিং এর বই পেয়েছিলাম। ওটা মানে ফোরট্রানার বেসিক এর উপর বই ছিল। তো ওখান থেকে, তখন আমার কম্পিউটার ছিল না, ওই বই প্রোগ্রামিং শিখি এন্ড ফোরট্রানার বেসিক শিখি। এন্ড যেহেতু কম্পিউটার ছিল না, আহ, তখন জানি না কেন কম্পিউটার কেনা হয়নি। সো এই কিন্তু প্রোগ্রামিং শিখেছিও সেই বই থেকেই। আহ, তারপর প্রোগ্রামিং খাতা কলমই করতাম। And খাতা কলমই করে ওখানেই এক্সিকিউট করতাম। মানে খাতাতেই এক্সিকিউট করতাম। সো এটা হলো 8 এর সময়। তো তখন থেকেই কিছুটা ইন্টারেস্ট আছে। আর তারপরে আমি ওই স্কুল পাশ করার পরে নটরডেম কলেজে ভর্তি হই। তো নটরডেম কলেজে একটা কম্পিউটার ক্লাব ছিল। জি জি। তো ওইটা একটা বড় একটা ব্রেক থ্রু ছিল। এই তখন কম্পিউটার হাতে পাই, আর তখন হলো অ্যাকচুয়াল কম্পিউটারে প্রোগ্রামিং করার সুযোগ পাই। তো কম্পিউটার ক্লাবে বেশ অ্যাক্টিভ ছিলাম, ওখানে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম। জি, গ্রেট গ্রেট। তো ওইখানেই ওখানেই কাজ শুরু করি, আর ওখান থেকেই মজা পাই। তো এই কাজ শুরু করার আগে এই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হব। কম্পিউটার প্রোগ্রামিং শুরু করার পরে সেই স্বপ্নটা চেঞ্জ হয়ে গেল, স্বপ্ন হলো যে প্রোগ্রামার হব। আউটস্ট্যান্ডিং। তাহলে আপনি আমার সেকেন্ড প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সেটা হলো আপনার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কি ফোরট্রান ছিল আমরা বলতে পারি, তাই কি? অ্যাকচুয়ালি মোস্টলি হ্যাঁ, খাতা কলমে ফোরট্রান ছিল, বাট যখন অ্যাকচুয়াল কম্পিউটারে করি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার আউটপুট পেয়েছি হ্যালো ওয়ার্ল্ড, জি জি। ওটা হলো জিডব্লিউ বেসিক। আচ্ছা আচ্ছা, জিডব্লিউ বেসিক, আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, কিছুটা মিল আছে আপনার সাথে আমারও। আমিও মানে 7-এর দিকে, মোস্ট লাইকলি 6-7-এর দিকে ওই একটা বেসিকের একটা কনসোল পাওয়া যেত, টিভির সাথে লাগিয়ে প্রোগ্রামিং করা যেত, ও টাইপের একটা কাজ নিয়ে শুরু করেছিলাম। সো নাইস টু ফাইন্ড দ্য কমন গ্রাউন্ডস। তো মাসুম ভাই, নেক্সট যে প্রশ্নটা আমি আপনাকে করব, যে আপনি তো এটা তো স্কুল লাইফের কথা শুনলাম, কলেজে এসে কথা শুনলাম। ইন্টারেস্টিংলি নটরডেম কম্পিউটার ক্লাবে আমিও ছিলাম, আমিও ওখানকার প্রেসিডেন্ট ছিলাম খুব সম্ভবত 98-99 ওই আমলের দিকে। তো যেটা নেক্সট প্রশ্নটা করছি, যে তাহলে প্রফেশনাল ওয়ার্ল্ডে এসে আপনি যখন কাজ শুরু করলেন, আপনার প্রথম প্রফেশনাল প্রোগ্রামিং জব কি ছিল? এই প্রফেশনাল কাজের আগে অ্যাকচুয়ালি কিছুটা নিজের কাজ ছিল, একটু এন্টারপ্রেনিয়রশিপ ছিল। আমি ঠিক অ্যাকচুয়ালি এইচএসসি পাশ করার পরপরই আমি আর আমার বন্ধু মিলে, মুশতাক আহমেদ, দুজন মিলে আমরা একটা এই বাংলা ডিকশনারি তৈরি করেছিলাম। আচ্ছা। এবং বেশ অনেক সময় নিয়ে খুব সুন্দর করেই তৈরি করেছিলাম এবং ডাটা এন্ট্রি করেছিলাম। তারপর বিক্রি করার চেষ্টা করেছিলাম। আনফরচুনেটলি আমাদের প্রোগ্রামিং বুদ্ধি ছিল, টেকনিক্যাল নলেজ ছিল, বাট আমাদের বিজনেস নলেজটা খুব ভালো ছিল না তখন। তো ওটা ছিল 94-এ।
তো আচ্ছা অনেক জায়গায় ঘুরেছি, বিক্রি করার চেষ্টা করেছি, তো ঠিক হয়নি আর কি, ঠিক ওটা করা হয়ে ওঠেনি। আচ্ছা আর তারপরে মানে সত্যিকারের যেই প্রোগ্রামিংটা করে ধরো প্রথম টাকা পেয়েছি, জি জি সেটা হচ্ছে 96-এ আমি, এবং 96 তখন আমরা বুয়েটের একদম শুরুতে। আর তখন কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা ছোটখাটো একটা কোম্পানি দেই। আচ্ছা আর ওখানে আমরা ওই বাইরের কিছু পরিচিত আমাদের ছিল, লোকজন ছিল, তাদের থেকে ওই কিছু কাজ আউটসোর্স করা শুরু করি, এবং ওখান থেকেই শুরু অ্যাকচুয়ালি। আউটস্ট্যান্ডিং। তো আপনি তাহলে কলেজ লাইফ থেকেই কাজ শুরু করে দিয়েছেন, ইউনিভার্সিটি কলেজ লাইফ থেকে। সো আমাদের যারা ভিউয়ার আছেন তারা হয়তো এখন ইন্সপায়ার্ড হয়ে যাবেন। তো আমি আমাদের নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি যে শুরুর দিকে আপনি যখন প্রোগ্রামিং শুরু করেছেন, এমন কি কোনো আপনার মনে আছে যে বড় ভাই বা কারো, অনেকেই তো অনেক মেন্টর থাকে, তাদের কারো কি কোনো অ্যাডভাইস আপনি শেয়ার করতে চান, এরকম কারো কোনো অ্যাডভাইস যেটা হয়তো আপনাকে ইন্সপায়ার করেছিল তখন? আমাকে কোনো স্পেসিফিক অ্যাডভাইসের কথা খেয়াল নেই, বাট আমার জীবনে খুব ভালো একটা ভূমিকা রেখেছিল। আমরা তখন 92-তে, তখন ওই কম্পিউটার ল্যাবে প্রোগ্রামিং করছি, খুব আগ্রহ নিয়ে শিখছি। তো তখন একটা ছোট একটা অর্গানাইজেশন ছিল, মানে ভলান্টিয়ার অর্গানাইজেশন, সিকার্স নামে। এটার মেইন উদ্যোক্তা ছিলেন দুজন, যারা আমার প্রোগ্রামিং গুরু। ওনারা এখনো আছেন, এখনো ওনাদেরকে গুরু মানি। এই একজন হলেন অঙ্ক ভাই আর একজন সোহেল ভাই। আচ্ছা সেই সময়কার তুখোর প্রোগ্রামার। ওনাদের পরিচয় হচ্ছে ওনারা সেই 1992-তে ওনারা MS ডসে পুরোপুরি গ্রাফিক্যাল একটা বাংলা ওয়ার্ড প্রসেসর বানিয়েছিলেন। ওয়াও তো যাদের খেয়াল আছে, 1992-তে পৃথিবীতে তো উইন্ডোজ ছিল না অবশ্যই, জি জি বা উইন্ডোজ 1 হয়তো ছিল, বাট এমনি ডস ছিল। এবং তখন যাদের খেয়াল আছে, যদি কারো থাকে, তো তখন ওয়ার্ড প্রসেসর ছিল ওয়ার্ড স্টার, ওয়ার্ড পারফেক্ট, ডসে পুরো উইসিউইক না, হাফ উইসিউইক। আর তখন ওনারা এই বর্ণ বলে একটা ওয়ার্ড প্রসেসর বানিয়েছিলেন। তো ওনারা হলেন আমার, মানে ইন্সপায়ারেশনের জন্য ওনারা খুব ভূমিকা রেখেছেন, ইন্সপায়ার করেছেন। এন্ড সিকার্স ওনারা যেটা করেছিলেন, এই সেটা আমরা মান্থলি একটা গ্যাদারিং হতো, ওখানে যারা প্রোগ্রামিং এনথুজিয়াস্ট ওরা যেত, সি এর উপর মোস্টলি। এমন একটা নিউজ লেটার বের করতেন প্রতি মাসে একটা করে। তো ওটা খুব, মানে আমাকে ইন্সপায়ার করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রেখেছিল। আউটস্ট্যান্ডিং, ধন্যবাদ শেয়ার করার জন্য। তো ওনাদের কি কোনো, আমরা ফিউচারে যোগাযোগ করার কোনো ওয়ে আছে যদি আমরা ওনাদেরকে গেস্ট হিসেবে রাখতে চাই? হ্যাঁ, প্রবাবলি। অঙ্ক ভাই ইউএসএ আছেন, উনি খুব বড় একটা ফার্মে আছেন, ওয়াল্টার ক্লুয়ার্স, একটা এই আহ, বিশাল গ্রুপ অফ ফার্মস, আচ্ছা তো ওটাতে আছেন। সোহেল ভাই অ্যাকচুয়ালি বাংলাদেশে ব্যাক করেছেন, উনি দীর্ঘদিন মাইক্রোসফটে ছিলেন, প্রায় বছর দেড়েক ধরে উনি বাংলাদেশে। উনি অ্যাকচুয়ালি স্যামসাং R&D এর কান্ট্রি ডিরেক্টর। আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ফর শেয়ারিং মাসুম ভাই। আমরা নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি কি আপনার কোনো পার্সোনাল এমন কোনো হ্যাবিট কি আছে যেটা আপনি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতে চান, যেটা আপনি মনে করেন যে অ্যাজ আ প্রোগ্রামার বা সাকসেসের জন্য খুব বেশি জরুরি? হ্যাঁ, হ্যাবিট আসলে, হ্যাঁ, সাকসেসের জন্য জরুরি যেটা প্রোগ্রামিং এ, and যেটা রিলি জরুরি, সেটা হচ্ছে লেগে থাকা, একটা জিনিসে লেগে থাকা। যে জিনিসে কেউ মজা পায়, সেটা প্রোগ্রামিং হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু জিনিসটা পাওয়ার পরে ওটাতে লেগে থাকা, ওটার উপর পরিশ্রম করা, এন্ড মানে কন্টিনিউয়াসলি ওটার উপর কাজ করে যাওয়া, এই হ্যাবিটটা খুব প্রয়োজনীয় আমি মনে করি। এবং এটা আমার লাকিলি ছিল আল্লাহর রহমতে। সো প্রোগ্রামিং এ মজা পেয়েছিলাম এবং লেগেছিলাম, এবং ওর জন্যই ইয়ে করতে পেরেছি, এত দূর আসতে পেরেছি। আউটস্ট্যান্ডিং ভিউয়ার্স, তাহলে আমরা যেটা জানতে পারলাম যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, এবং আপনার অবশ্যই যে কাজটা আপনি করছেন সেটাতে আপনার আগ্রহ থাকতে হবে, প্যাশন থাকতে হবে। নেক্সট কোশ্চেন মাসুম ভাই, সেটা হলো যে ইন্টারনেটে তো বিভিন্ন টাইপের রিসোর্স আমরা ইউজ করি বা বিভিন্ন টাইপের অ্যাপ আমরা ইউজ করি। ফর এক্সাম্পল, প্রোগ্রামারদের একটা ব্রেড অ্যান্ড বাটার তো এখন গিট হাব, অনেকে এভারনেট ইউজ করে, অনেকে হয়তো বিভিন্ন অ্যাপ ইউজ করে। আপনি কি আমাদের অডিয়েন্সের সাথে এমন কোনো কিছু শেয়ার করতে চান যেটা আপনার প্রতিদিন জীবনের সঙ্গী হিসেবে আপনি ইউজ করে থাকেন এবং বেশ সুবিধা পান? এরকম স্পেসিফিক কিছু নাই, আমি খাতা কলম এখনো বেশি পছন্দ করি। আর যদি কিছু টুল ইউজ করতে হয়, মোটামুটি ম্যাকের যে রিমাইন্ডার্স আছে, এভারনোট কিছুটা ইউজ করছি, ওই রিমাইন্ডার্সই যা হয়। আর বেশিরভাগ ওই জন্য আসলে ভুলেও যাই, তো আমার ওয়াইফ আমাকে হেল্প করে, অনেক কিছুতে মনে করিয়ে দেয়।
আচ্ছা, মাসুম একটা ভাইয়ের ওরকম অ্যাপ। হ্যাঁ, মাসুম ভাইয়ের ফেভারিট হচ্ছে ব্যাক টু বেসিক খাতা আর কলম, যেটা আমাদের অনেক ডেভেলপারেরই অবশ্য পছন্দ। তো এর পরের প্রশ্নটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, সেটা হলো আমরা তো অনেক প্রোগ্রামিং নিয়ে আলাপ করলাম, তো অনেকেরই প্রশ্ন থাকে যে প্রোগ্রামাররা তাহলে অন্যান্য সময় কি করে। সো আপনি প্রোগ্রামিং বাদে ফান অ্যান্ড রিল্যাক্সেশনে অন্যান্য কি কাজ করতে পছন্দ করেন? ব্রাউজিং, তবে সবচেয়ে আহ, যেটা করতে সত্যি ভাল লাগে, যেটা করতে বই পড়তে। বই পড়তে প্রোগ্রামিং রিলেটেড, টেকনিক্যাল, বাট সব সময় নট নেসেসারিলি প্রোগ্রামিং বা টেকনিক্যাল, অন্য যে কোনো ধরনের, অনেক ধরনের বই পড়তে ভাল লাগে। তো ওটা আগেও ছিল। এখন যেহেতু সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তো ওটা একটু কম করা হয়, বাট যখনই সুযোগ পাই এখনো চেষ্টা করি কিছু বই পড়তে। থ্যাংক ইউ মাসুম ভাই। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের অনেকেরই স্টুডেন্ট যারা ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা অনেক সময় জানতে চান যে আমাদের প্রোগ্রামারদের লাইফস্টাইলটা আসলে কীরকম, স্পেশালি আমরা যখন কাজ করি। আপনি কি একটু তাহলে ডেসক্রাইব করবেন যে একটা টিপিক্যাল ওয়ার্ক ডে আপনার কীরকম যায় সাধারণত অফিসে? আহ, এখন একটু চেঞ্জ হচ্ছে, এখন যেহেতু ওই মানে বেশ সিনিয়র একটা পজিশনে আছি। বাট কিছুদিন আগেরটা আমি বলবো, কারণ এখন একটা একটু মোর ম্যানেজারিয়াল। বা এখনো এখনো কোডিং করি, এখনো আমি অ্যাক্টিভলি কোডিং করছি এবং কোডিং এ সবচেয়ে বেশি মজা পাই। আচ্ছা, টিপিক্যাল ওয়ার্ক ডে নর্মালি সকালে এসে অফিসে বেসিক্যালি করি। এখন যেমন আমাদের যেহেতু আমাদের থেরাপি বিশাল একটা সিস্টেম আছে, ওইটার এই বিভিন্ন ওই মনিটরিং হয় কিছু সিস্টেম দিয়ে, আমাদের ওগুলো দেখি যে প্রিভিয়াস দিনে কোনো সমস্যা হলে, আহ কোনো প্রবলেম হলে ওগুলো মনিটরিং সিস্টেমে দেখা যায়, ওখান থেকে মাঝে মধ্যে ইনভেস্টিগেট করার চেষ্টা করি। আর তারপরে এখন যেটা মোজাম্মেল, এখন আসলে এই প্রচুর মিটিং করতে হয়, প্রচুর কথা বলতে হয়। And এখন ভূমিকা মোস্টলি সেটা। আর খুবই চেষ্টা করি কিছুটা টাইম বের করে প্রোগ্রামিং করার জন্য। এন্ড আর একটা বড় টাইম হচ্ছে পড়া, অনেক কিছু পড়া আমাদের ফিল্ডের এবং আমাদের ফিল্ডের আশেপাশের এবং টেকনোলজি রিলেটেড অনেক কিছু পড়া, আইডিয়া বের করা এবং আইডিয়া গুলো থেকে ওয়ার্কেবল কিছু একটা বের করা। আচ্ছা, ধন্যবাদ মাসুম ভাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে, আমরা তো প্রোগ্রামার হিসেবে যখন কাজ করছি দেখা যায় যে প্রত্যেকটা ক্যারিয়ারেরই অনেক কিছু একটা সাইড ইফেক্ট কিছু একটা চলে আসে, যেটা অনেক সময় আমরা এনজয় করি। আসলে আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলবো যে আমাদের প্রোগ্রামিং করতে করতে দেখা যায় যে মাইন্ডসেট অনেকটা একটা হ্যাকার্স মাইন্ডসেট হয়ে যায়, যেটা আসলে আমাদের এই ট্রান্সপোর্ট সেক্টর হ্যাক করতে যেয়ে কিন্তু আসলে সাইকেলিংটা শুরু করা হয়ে গেছে, যেখান থেকে এই সাইকেলিংয়ের যে রেভলিউশনটা মাত্র শুরু হলো বাংলাদেশে। তো আপনার কি মনে হয় যে আপনার এরকম কোনো সাইড ইফেক্ট ইন্টারেস্টিং কিছু আপনার মনে হয়েছে যে প্রোগ্রামিং করতে করতে যে আমরা একটা হ্যাবিচুয়াল হয়ে যাই, সেখান থেকে একটা মজার কোনো সাইড ইফেক্ট পার্সোনাল লাইফে শেয়ার করতে চান কিছু এরকম? আহ ঠিক ওরকম ইয়ে না, কয়েকটা জিনিস প্রোগ্রামার হলে আসলে, প্রোগ্রামার তো শুধু প্রোগ্রামিং করে না, কয়েকটা জিনিস আমার মজা হয়। যেমন এখনো যখন কোনো কঠিন প্রবলেম হয় সিস্টেমে, ধরো স্কেলিং এর জন্য কোনো প্রবলেম বা খুব রেয়ার কোনো কনকারেন্সি প্রবলেম, ওগুলো ইনভেস্টিগেট করা এবং খুঁজে বের করা। আর এটার জন্য আসলে শুধু প্রোগ্রামিং নলেজ লাগে না, আমি একসময় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম, সো ওই নেটওয়ার্কিং নলেজ, সিস্টেমস নলেজ, হার্ডওয়্যার কিভাবে কাজ করে সেটা নলেজ, প্লাস প্রোগ্রামিং নলেজ, সবকিছু মিলিয়ে ওই ইনভেস্টিগেশন করাটা বেশ মজা পাই, তো সেটাও আছে। আর সাইড ইফেক্ট হিসেবে ওই ক্যারিয়ার তো অনেকদিন হয়েছে অ্যাকচুয়ালি, এক সময় পড়াতাম আহ, একটা এ লেভেল স্কুলে, প্লাস বিভিন্ন ট্রেনিং দিতাম, তো ওখান থেকে অনেক পরিচয় হয়, অনেক লোকের সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়। এটা সাইড ইফেক্ট হিসেবে বেশ একটা আমি ভালো দিক দেখি, যে অনেকের সাথে পরিচয় হয় এবং অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়। ইন্টারেস্টিংলি আইটি সেক্টরটা বেশ ইন্টারেস্টিং, এখানে বেশিরভাগ মানুষ অনেক ভালো। And সবাই যেহেতু আইটি এমন একটা জিনিস যেখানে হয়তো আমি বলবো যে আহ, দুই নম্বরই করার স্কোপ কম, বা দুই নম্বরই করলে অনেক কিছু হয় না, সো এখানে অনেক ভালো মানুষের সমাগমটা বেশি, সো এই জিনিসটা ভালো লাগে যে অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়। সো অসাম অ্যাডভাইস আমরা পেলাম, সেটা হলো আপনি যদি সৎ উপায়ে কোনো রকম 2 নাম্বারই ছাড়া ইনকাম করতে চান, অবশ্যই আপনি প্রোগ্রামিং তুখরভাবে শুরু করে দিন। তো এরপরের প্রশ্নতে আমি চলে যাচ্ছি যে লুকিং ফরওয়ার্ড টু ইন কামিং ইয়ার্স, মাসুম ভাই আপনার মানে হোয়াট ডু ইউ লুক ফরওয়ার্ড টু ইন নেক্সট ফিউ ইয়ার্স? অনেকে আমরা পার্সোনালি যেমন থাকি, যেমন আমি হয়তো আগামী কয়েক বছরে চেষ্টা করব যে এই টেক প্ল্যাটফর্মটাকে দাঁড় করানোর জন্য। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ইন নেক্সট কামিং ইয়ার্স? এখন একটা ইয়েতে তো ব্যস্ত আছি, ওই থেরাপি আমাদের সিস্টেম কন্টিনিউসলি এক্সপ্যান্ডিং, কন্টিনিউসলি বড় হচ্ছে, এন্ড আমরা নতুন নতুন মার্কেটে যাচ্ছি। তো সামনে একটা প্রজেক্ট আছে আমার, যে আমরা একটা
আরেকটা নতুন মার্কেট এক্সপ্যান্ড করছি, তো ওটা দাঁড় করানো মোস্টলি এটা। আর এমনিতেই মানে লাইফে যেটা করতে চাই যে কিছু একটা আহ, আহ, এরকম একটা ব্যবসা শুরু করা বা এরকম একটা কাজ শুরু করা আইটির সাহায্য নিয়ে অথবা আইটির সাহায্য ছাড়াই হয়তো, যেটাতে আমাদের দেশের মানুষের উপকার হবে। সেটা এখনো চিন্তা করছি, এখনো খুঁজে বের করতে পারিনি যে কি করা যায়। আউটস্ট্যান্ডিং। আশা করি আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। আপনি যদি এটা শুরু করবেন আমাদেরকে একটু নক করেন, আর এখানে আমি আছি, আমার সাথে রোকনও আছে। তো খুব বেশি আর প্রশ্ন নেই মাসুম ভাই, আর 2-3টা প্রশ্ন ডিরেক্টলি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নতে। সেটা হলো, আপনার কি কোনো পার্সোনাল ফেভারিট কোট আছে যেটা আপনি কারোর সাথে আমাদের সাথে শেয়ার করতে চান? অনেকেরই থাকে না যে ফেভারিট কোট, বা এই মুহূর্তে কোনো কোট আপনি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতে চান? না, এই মুহূর্তে মনে পড়ছে না আমাকে। আচ্ছা মাসুম ভাই, কোনো বই সাজেস্ট করতে চান? আমি জানি যে আপনি বই পড়তে পছন্দ করেন, তো আমাদের রিডার্স, আমাদের ভিউয়ারদের জন্য যদি কোনো বই সাজেস্ট করতেন। হ্যাঁ, বই অনেকই পড়ি, বাট এই মুহূর্তে ধরো মনে পড়ছে সব মানে ভালো বই, নট নেসেসারি একদম মানে কোড প্রোগ্রামিং রিলেটেড, বাট কাছাকাছি আমার একটা বেশ ভালো লেগেছিল, বেশ আগেই পড়েছি। একটু পুরনো বই, হ্যাকার্স এন্ড পেইন্টার্স, এটা লিখেছেন পল গ্রাহাম। মোস্টলি ওনার একটা ব্লগ আছে, ওই ব্লগের কালেকশন। আর পল গ্রাহাম পরিচিত, যে কোনো কে একটু গুগল করলেই দেখতে পারেন পল গ্রাহাম কে। সো হ্যাকার্স এন্ড পেইন্টার্স বইটা বেশ ভালো লেগেছে। আমি একটু বেশ অ্যাকচুয়ালি করব, এটা রেকমেন্ড করব প্রোগ্রামারদেরকে। বেসিক্যালি হ্যাকার মেন্টালিটিটা কিরকম বা একজন ভালো প্রোগ্রামারের মেন্টালিটি কিরকম এটাতে আছে, অনেকে মিলিয়ে নিতে পারবে, বা কিরকম হওয়া দরকার হলে ভালো হয় সেটা ওই বই থেকে পাবে। তো কোর টেকনিক্যাল না, কিন্তু বেশ ইন্সপাইরেশনাল বই বলবো আমি, হ্যাকার্স এন্ড পেইন্টার্স, এটা একটা। আর প্রাগম্যাটিক প্রোগ্রামার খারাপ না, ভালোই, এটাও রেকমেন্ড করব। আর আরেকটা, যারা প্রোগ্রামিং টিম ম্যানেজ করছে বা এই টাইপের বা প্রোগ্রামিং বা সফটওয়্যার কোম্পানি শুরু করার চেষ্টা করছে বা করার চিন্তা আছে বা করেছে, আহ, তাদের জন্য একটা বই রিলি রেকমেন্ড করব। ওটা হচ্ছে দি মিথিক্যাল ম্যান মান্থ, লিখেছেন ফ্রেডরিক টি ব্রুকস। বেশ পুরোনো বই এটা অ্যাকচুয়ালি, রিপ্রিন্ট হয়েছে 95-এ মনে হয় লাস্ট, কিন্তু ওই 70s এর বই, কিন্তু বইটার যে মূল থিওরি বা বক্তব্য ওটা 70s যেরকম সত্য ছিল এখনো সেরকম সত্য। আউটস্ট্যান্ডিং। আমরা বেশ 3টা বইয়ের নাম পেলাম, এবং আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনারা আমাদের এই ভিডিওর নিচে ডিটেলসে এই 3টা বইয়ের লিঙ্ক পাবেন। আশা করি আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব। তো মাসুম ভাই, আমাদের অলমোস্ট শেষ প্রশ্নতে আমরা চলে এসেছি। সেটা হলো, আসলে প্রশ্ন আর 2টা প্রশ্ন আছে, তারপর আপনার কাছে আমরা বিদায় চাবো। তো প্রশ্ন 2টার প্রথমটা করছি। সেটা হলো যে, এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, একটু ইমাজিন করতে হবে মাসুম ভাই। সেটা হলো, মনে করেন আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনি প্যারালাল কোনো একটা ওয়ার্ল্ডে চলে গেছেন, এবং সেই ওয়ার্ল্ডে আপনার প্রোগ্রামিং নলেজ জিরো হয়ে গেছে, আপনি প্রোগ্রামিং পারেন না। এবং তাহলে আপনি নেক্সট কয়েকদিন, নেক্সট কয়েক সপ্তাহে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন যাতে আপনি প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ব্যাক করতে পারেন? প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ব্যাক করতে পারি? হ্যাঁ, কারণ আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা এখন স্টুডেন্ট, যারা কলেজ লাইফে পড়ে, প্রোগ্রামিং সম্পর্কে তারা জানে না। তা আমি তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আপনি যদি তাদের পজিশনে থাকতেন তাহলে কি কি স্টেপ নিতেন? কঠিন প্রশ্ন জানলাম। একটু আমাকে চিন্তার তো প্রশ্ন। তুমি বেঁধে নদীতে ফেলে দিলে। না মাসুম ভাই, এটা ইন্টারেস্টিং প্রশ্ন। আহ, আমি উল্টা করব, যে আমি যদি এরকম প্যারালাল ওয়ার্ল্ডে যাই যেখানে আমি প্রোগ্রামিং জানি না, আমি প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ব্যাক করতে, প্রোগ্রামিং যদি ভালো লাগে তাহলে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ব্যাক করতে যাব। জি। তো তোমার হয়তো সেটা সিনারিওটা এরকম যে আমি কিছুটা মনে আছে আমি একসময় প্রোগ্রামার ছিলাম এবং আমি ব্যাক করতে যাচ্ছি। এক্স্যাক্টলি, যারা আগ্রহ আছে, ব্যাক করতে চাচ্ছে, কিন্তু কিভাবে ব্যাক করবে, ওয়েগুলা কি কি? হুম আহ, একটা ইয়ে কঠিন প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে এই, যদি এখনো আগ্রহ থাকে ওই প্যারালাল ওয়ার্ল্ডে, যদি আমার এখনো প্রোগ্রামিং এর আগ্রহ থাকে, তাহলে আমি খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে প্রোগ্রামিং করতে পারি। নট নেসেসারিলি কমার্শিয়াল করতে হবে, কমার্শিয়াল বা মানে করতে হবে ওরকম না, জাস্ট করার জন্য করা। প্রোগ্রামিংটা অনেকটা আর্টের মতো। এটা অনেকে যারা এই বইটা পড়বে, হ্যাকার্স এন্ড পেইন্টার্স, প্রোগ্রামিং হচ্ছে মানুষ যেরকম কবিতা লিখে, মানে সত্যিকারের কবিরা যে কবিতা লিখে, কমার্শিয়াল কবি না,
সত্যিকারের কবিরা যখন কবিতা লিখেন, ওটা নিজেকে এক্সপ্রেস করার জন্য একটা একটা মিডিয়াম কবিতা লেখা। যেমন সত্যিকারের গায়ক যারা আছেন, গান গান, ওনারা নিজেকে এক্সপ্রেস করার জন্য করেন। অন্যান্য যারা আর্টিস্ট আছেন, পেইন্টার আছেন, নিজেকে এক্সপ্রেস করার জন্য, নট নেসেসারিলি কিছু পাওয়ার জন্য। তো প্রোগ্রামিংটা আসলে এরকম, প্রোগ্রামিংটা হচ্ছে মানুষ যারা এটা রিলি ওরকম ভালো লাগে, তো নিজেকে এক্সপ্রেস করার জন্য মানুষ প্রোগ্রামিং ইউজ করে। এই জন্যই তো ওপেন সোর্স কমিউনিটি আছে, এবং এই জন্য ওপেন সোর্স সফটওয়্যার হয়, এই জন্য মানুষ এত ভালো ভালো সফটওয়্যার লিখে এটা ফ্রিলি ছেড়ে দেয়। সো চেষ্টা করব কিছু লিখতে, আমার ইন্টারেস্ট যে কোনো বিষয়ে আছে সেটাতে প্রোগ্রাম, কিছু কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে, সেটা। আর আরেকটা প্রোগ্রামিং এ ভালো প্রোগ্রামার হওয়ার জন্য এবং শুরু করার জন্য একটা জিনিস খুবই দরকারি, সেটা হচ্ছে অন্য ভালো প্রোগ্রাম পড়া, অন্য ভালো যেটা ভালো কোয়ালিটির কোড পড়া। কোড পড়লে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক ইন্সপায়ার্ড হওয়া যায়, এবং তারপরে ওখান থেকে লিখা যায়। সো এই দুইটা স্টেপ আমি করব, যে আগে কিছু লেখা শুরু করব, মানে বসে থাকার তো দরকার নেই, যে লেখা শুরু করব। আর প্যারালাল ইউনিভার্সিটি যদি আমাদের ইউনিভার্সিটির মতো হয়, যেমন আজকাল কিন্তু প্রোগ্রাম লেখা অনেক সহজ হয়ে গেছে। 1992 তে কঠিন ছিল, তখন কম্পিউটার সহজলভ্য ছিল না, শুধু আমাদের দেশে না, সারা দুনিয়াতেই অতটা সহজলভ্য ছিল না। এখন সহজলভ্য, সবার হাতে কম্পিউটার আছে, সবার হাতে স্মার্টফোন আছে। আর এখন হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট করে এটা ডিস্ট্রিবিউট করে এত সহজ হয়ে গেছে এখন, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক ফ্রি ক্লাউড আছে, যেখানে যে কোনো কেউ একটা সফটওয়্যার তৈরি করে এটা ফ্রিলি অনেক লক্ষ লক্ষ মানুষের সামনে নিয়ে যেতে পারছে, যেটা আগে সম্ভব ছিল না, 5 বছর 10 বছর আগে সম্ভব ছিল না, যেটা এখন সম্ভব। তো প্রোগ্রামার হওয়ার জন্য এখনই হচ্ছে বেস্ট টাইম, অ্যান্ড রিয়েলি বেস্ট টাইম। So, ধন্যবাদ মাসুম ভাই আপনার মূল্যবান ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আমার এখানে রোকন আছে, এটা আপনার জন্য লাস্ট প্রশ্ন। ও আপনাকে একটা প্রশ্ন করতে চায়, অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। প্লিজ রোকন, টেক ইট অ্যাওয়ে। ওকে, আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে থেরাপ সার্ভিসেস দেখেছি আমি, এর অলমোস্ট 11 ইয়ার্স অ্যান্ড প্লাস হয়ে গেছে। তো আপনি যখন 2003 শেষের দিকে আপনি যখন থেরাপ শুরু করছেন, তখন হচ্ছে আপনি যে টেকনোলজি স্ট্যাক ইউজ করছেন সেটা হচ্ছে জাভা ছিল। তো রাইট নাও মানে আমাদের যদি এমন হয় যে আমরা এই থেরাপ সিস্টেমটাকে রিরাইট করতে চাই, তাহলে আমরা কি টেকনোলজি ইউজ করব, বা আপনি কি সাজেস্ট করবেন এখন রাইট নাও? এটাও কঠিন প্রশ্ন রকম। থেরাপ সার্ভিসেস তুমি তো আছোই, মোজাম্মেল ছিল 2008 পর্যন্ত, ছিল না আমাদের সাথে? আমি 2008 পর্যন্ত ছিলাম, জি। রাইট। আচ্ছা, থেরাপের একটা হচ্ছে, এখন যদি রিরাইট করতে হয়, কোশ্চেন হচ্ছে এই বর্তমান সিস্টেম যেটা আছে সেটাই যদি রিরাইট করতে হয়, বর্তমান সিস্টেমটা আমাদের বিশাল সিস্টেম, এটা প্রায় 1.5 মিলিয়ন লাইনস অফ কোড, এবং আমরা প্রচুর রিফ্যাক্টরিং করি। রিফ্যাক্টরিং যদি কাউন্ট করি তাহলে হয়তো ওভার দ্য মানে গত 11 বছরে আমরা হয়তো 3 মিলিয়ন লাইনসের উপর কোড লিখেছি। সো এত বড় একটা সিস্টেম, এত বড় একটা টিম, ঠিক এই জিনিসটাই যদি আমাকে রিরাইট করতে হয় এখন, তাহলে মোস্ট লাইকলি যেই স্ট্যাক আছে ওই স্ট্যাকটাই আমি চুজ করব, সেটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক এন্ড হাইবারনেট বেসড স্ট্যাক। কোয়েশ্চেনটা যদি একটু ডিফারেন্ট হয়, যে আমি যদি একটা নতুন প্রজেক্ট শুরু করি, যেমন একটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা করছি একটা খুব কাছাকাছি একটা মার্কেটে আমরা এক্সপ্যান্ড করার চিন্তা করছি, এবং সেখানেও একটা এরকম বড় সিস্টেম হবে, কিন্তু এখন শুরু করব ওখানে। তো ওইখানের জন্য কিন্তু চিন্তা করছি যে জাভা না, ওখানের জন্য চিন্তা করছি রুবি অ্যান্ড রেইলস এন্ড রুবি। রুবি অন রেইলস না হলেও রুবি বেসড একটা সিস্টেম। এন্ড টেকনোলজি স্ট্যাকের চেয়ে ইম্পর্টেন্ট আসলে এখন হচ্ছে যে আর্কিটেকচারটা কি। আর্কিটেকচারটা এখন সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারই বলো, বা ছোট ছোট সার্ভিস যারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, এন্ড মনোলিথিক সিস্টেম না। থেরাপ সিস্টেমটা আমাদের বিশাল 11 বছর ধরে আমরা তৈরি করেছি, বাট এটা একটা বিশাল একটা মনোলিথিক সিঙ্গেল একটা সিস্টেম। তো এটা এখন যদি রিরাইট করি, থেরাপ যেটা আছে এটাই যদি রিরাইট করি, জাভাতেই করবো, থ্রুইং করবো, কিন্তু মনোলিথিক হবে না, ছোট ছোট সার্ভিস নিয়ে হবে। আমি শুধু জাভা থাকবে না, অন্যান্য সিস্টেম গুলো হয়তো বিভিন্ন ইয়েতে হবে, সো সিঙ্গেল স্ট্যাক হয়তো হবে না। আর যদি নতুন প্রজেক্ট শুরু করি, রুবি দিয়ে শুরু হবে, তারপর হয়তো সিঙ্গেল স্ট্যাক থাকবে না। আচ্ছা, এটার সাথে আরেকটু কোশ্চেন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে ফিউচার জাভার কি, মানে ফিউচার জাভা নিয়ে যদি কিছু বলতে চান আর কি, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে কিংবা ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভ থেকে? আমাদের দেশের পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। আমাদের দেশে খুব বড় প্রজেক্ট, মানে দেশের ভিতরে ওরকম বড় প্রজেক্ট এখনো হচ্ছে না, বাট সামনে সমূহ সম্ভাবনা আছে হওয়ার, কারণ সরকারও অনেক ডিজিটালাইজেশন করছে, অনেক কিছু অটোমেটেড হচ্ছে, অনলাইন হচ্ছে।
তো আছে, বাট এই মুহূর্তে জাভা আমাদের দেশে অতটা চলে না, কারণ অত বড় সিস্টেম নাই বা অত বড় প্রোগ্রামিং টিম নাই দেশের ভিতরের কাজের জন্য। কিন্তু বাইরের পার্সপেক্টিভ ডিফারেন্ট, ওখানে বিশাল বিশাল কোম্পানি আছে, বিশাল বিশাল ফ্লো আছে, অনেক কিছু অনলাইন, অনেক কিছু ইন্টারঅ্যাক্টিভ। সো হ্যাঁ, জাভার ফিউচার ভালো ডেফিনেটলি। মানে এটা আমি বলবো বোকামি হবে কেউ যদি মনে করে যে আগামী 10 বছরে জাভা মেইন ল্যাঙ্গুয়েজ থাকবে না। জাভা স্টিল থাকবে, এটা আমার ধারণা অবশ্যই যে আগামী 10-15 বছর জাভা প্রাইমারি ল্যাঙ্গুয়েজই থাকবে বড় এন্টারপ্রাইজের জন্য ডেফিনেটলি। বাট স্টার্ট আপ প্রজেক্টের জন্য বা ছোট ফিল্ডের জন্য এখনই অলরেডি মানে জাভা ইজ ডেফিনেটলি নট দ্য ফার্স্ট চয়েস। বলবো রুবি, পাইথন, স্কালা, ইভেন পিএইচপি তো আছেই সবসময়। মানে ছোট অ্যান্ড স্টার্ট করার জন্য কোনো একটা মার্কেটে জাভা ইজ নট দ্য আইডিয়াল ল্যাঙ্গুয়েজ আমার মতে। বাট জাভা হচ্ছে এখনো জাভার যে মেইন ইউজ কেস সেটা হচ্ছে বিশাল এন্টারপ্রাইজ, বিশাল সিস্টেম, সেখানে জাভা এখনো কিং, এবং আমার মতে 10-15 বছরও কিংই থাকবে। আউটস্ট্যান্ডিং মাসুম ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জাস্ট আমরা শেষ আপনার একটা পার্টিং অ্যাডভাইস যদি থাকে আমাদের ভিউয়ার্সদের জন্য, এবং কেউ যদি আপনার সাথে অনলাইনে যোগাযোগ করতে চায় তার জন্য কোনো একটা যদি প্ল্যাটফর্ম থেকে থাকে ওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। পার্টিং অ্যাডভাইস হবে, আমরা মানুষ প্রত্যেকে আল্লাহ স্পেশাল কিছু ক্যাপাবিলিটি দিয়েছে, সবারই কিছু না কিছু বিষয়ে ইন্টারেস্ট আছে। এটাও একটা সুন্দর একটা জিনিস যে আমাদের এক একজনের এক একটা বিষয়ে ইন্টারেস্ট আছে, তা নাহলে তো সবাই দুনিয়ার প্রোগ্রামার হয়ে যেত, তখন সমস্যা হয়ে যেত। তো এক একজনের এক একটা ইন্টারেস্ট আছে যেটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, বিশেষ করে স্টুডেন্টদের জন্য বা যারা মাত্র ক্যারিয়ার শুরু করছে, সেটা খুঁজে বের করা যে কোন জিনিসে একজনের ইন্টারেস্ট সবচেয়ে বেশি পায়, এবং যে বিষয়ে ইন্টারেস্ট পায় সেটা যদি প্রোগ্রামিং হয় ভালো কথা, সেটা যদি অন্য কিছু হয় সেটাও ভালো কথা, সেটা যদি টেস্টিং হয়, সেটা যদি ডাটাবেস হয়, সেটা যদি নন আইটি যে কোনো কিছু হয়, সেটা যদি চাষবাস হয় সেটাও ভালো কথা। যে বিষয়ে ইন্টারেস্ট পায় ওটার পিছনে যেন কাজ করে, ওটার পিছনে যেন লেগে থাকে, তাহলে উন্নতি হবেই, ভালো লাগবে, তখন কাজটা কখনো কাজ মনে হবে না, কাজটা সবসময় হবির মতো মনে হবে। এন্ড আমারও যেটা হয়েছে, এখনো আমার কাজকে কাজ মনে হয় না, হবির মতো মনে হয়। এন্ড তাতে সবকিছুই হয়, তখন পার্সোনাল ফুলফিলমেন্টটা, যে সবাই তো আমরা মরবো, মরার সময় আমরা কি করব, যে সারা জীবন চাকরি করে গিয়েছি, মানে তখন ইম্পর্টেন্ট যে ফুলফিলিং কোন কাজ করেছে কিনা। তো আমার মনে হয় যে বিষয়ে মানুষ ইন্টারেস্ট পায়, অবশ্যই ভালো বিষয়ে ইন্টারেস্ট পেলে, আর যে বিষয়ে ইন্টারেস্ট পায় সেই বিষয়ে যদি লেগে থাকে এবং কাজ করে, তাহলে উন্নতি হবে ইনশাল্লাহ, আর সেই পার্সোনাল ফুলফিলমেন্টটাও হবে। এই হচ্ছে আমার পার্টিং অ্যাডভাইস। আর আমার যোগাযোগ করার জন্য আহ, আহ, সবচেয়ে ভালো হয় প্রবাবলি এই টুইটার। এটা টুইটার হ্যান্ডেল হচ্ছে just_unix। আর ইমেল করতে পারে আমাকে just.unix@gmail.com। আর আহ, আর জাগবিডি একটা আমাদের ইয়ে হয়, এটা রোকন রান করছে, অনেকেই আছে, তো জাগবিডি সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করি, ওটাও ভালো যোগাযোগের মিডিয়াম। আর লাস্ট হচ্ছে থ্যাংক ইউ মোজাম্মেল, রোকন এন্ড তোমাদের সাথে যারা আছে সবাইকে এটা এই ইন্টারভিউর জন্য হোপফুলি অনেক কাছে রিচ করতে পেরেছি এটার মাধ্যমে। অবশ্যই মাসুম ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। তো আশা করি আপনার সাথে অবশ্যই আমাদের চলার পথে আবার দেখা হবে। তো ভিউয়ার্স, আশা করি আমাদের প্রথম টেক সেশনটা আপনাদের কাছে ভালো লাগলো। আমরা চেষ্টা করব আমাদের ফিউচারে প্রতি উইকে একটা করে টেক সেশন যদি আমরা পারি বের করার ইচ্ছা আছে আমাদের। তো আমাদের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের যে একটা কোশ্চেন অ্যান্সার সাইট আছে সেটা আপনি যদি খুব সম্ভবত livingoncourse.com/qa, তাই না রোকন? livingoncourse.com/qa, এখানে যে আপনি একটা প্রশ্ন রাখতে পারেন, আপনি ট্যাগটা দিয়ে দিবেন যেটা আমরা বলেছিলাম শুরুতে যে টেককাস্ট, অথবা আপনি চাইলে ইমেলও করতে পারেন। আপনি ফর দ্য টাইম বিং আমরা ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছি। আপনি যদি চান mozammel@livingoncourse.com, এখানে আপনি ইমেল পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বা আপনার কোনো কোয়ারি থাকলে সেটা করার জন্য। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথম টেক সেশন অ্যাটেন্ড করার জন্য। আমরা আবারও আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইকে। সো হ্যাপি লিভিং অন কোর্স।